ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে আবার মাঠে নামানো সেনাবাহিনী কি বাংলাদেশে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর ভার্চুয়াল সমাবেশ ঠেকাবে? এমন প্রশ্ন উঠেছে কারণ সরকার আওয়ামী লীগের তৎপরতা ঠেকানোর জন্য ঘোষণা দিয়ে সেনাবাহিনীকে ব্যারাক থেকে মাঠে নামিয়েছে, সাথে দিয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। অথচ দলটি বিজ্ঞপ্তি দিয়ে আগে ঘোষণা দিয়েছে 24 থেকে 30 জুন পর্যন্ত প্রত্যেক দিন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর তৎপরতা বলতে একটি করে ভার্চুয়াল বা অনলাইন সভা হবে। সে কারণে জনপরিসরের প্রশ্ন উঠছে, সরকার কি তাহলে সব অনলাইন সভা ঠেকানোর জন্যই সেনাবাহিনীকে 30 জুন পর্যন্ত ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে রেখেছে? আবার সরকার নাশকতার আশঙ্কা করলেও আওয়ামী লীগের পক্ষ থেকে এরই মধ্যে 1 জুলাই বড় একটি শোডাউনের ঘোষণা দিয়ে রাখা হয়েছে। প্রশ্ন উঠেছে, সরকার কেন 30 জুন পর্যন্তই সেনাবাহিনীকে মাঠে রাখতে চায়? তাহলে কি আওয়ামী লীগ 1 জুলাই আইসিটি আদালতের বিরুদ্ধে যে কর্মসূচির ঘোষণা দিয়েছে সেটি নির্বিঘ্নে করতে পারবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 77 বছর পুরনো দল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল 23 জুন। দিনটি উপলক্ষে বাংলাদেশে সরকার নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি মিছিল করা সহ কিছু কর্মসূচির ঘোষণা দিয়েছিল। তার আগে বাংলাদেশের পুলিশ ও সরকার এসব কর্মসূচিকে ঘিরে নাশকতার আশঙ্কা করে ব্যাপক প্রস্তুতি নেয়। আওয়ামী লীগের ওয়েবসাইটে গত 19 জুন একটি প্রেস রিলিজ প্রকাশ করা হয়। সেই প্রেস বিজ্ঞপ্তিতে 23 জুন দলটির 77তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 4টি কর্মসূচির কথা তুলে ধরা হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি দেওয়ার আগের দিন মানে 18 জুন পুলিশ সদর দপ্তর থেকে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়। ওই সতর্কবার্তায় বলা হয়েছিল, দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানার নিয়ে দলটির নেতা কর্মীরা মিছিল করতে পারে। এর ফলে অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপি নেতা কর্মী ও বৈষম্য বিরোধীদের সাথে সংঘর্ষ তৈরির আশঙ্কা আছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আওয়ামী লীগের কর্মকাণ্ডে বাধা দিলে আইন শৃঙ্খলা বাহিনীর উপর ক্ষুব্ধ হতে পারে। এর পরদিন থেকে পুলিশ ব্যাপক ধরপাকড় শুরু করে। শুধু ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল, আওয়ামী লীগের মিছিল ঢাকাতেই 18,000 পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কিন্তু সরকার পুলিশের উপরও পুরোপুরি আস্থা রাখতে পারেনি। মাত্র 1 সপ্তাহ আগে ব্যারাকে ফিরিয়ে নেওয়া সেনাবাহিনীকে ডাকে সরকার। 3টি জেলা ও 3টি মহানগরীতে সেনা মোতায়েনের জন্য সেনা সদরে চিঠি দেয় সরকার। সেই চিঠিতে বলা হয় 23 জুন থেকে 30 জুন পর্যন্ত এই 6টি জেলা ও মহানগরীতে সেনাবাহিনী মোতায়েন করা হবে এবং সেই সাথে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও দেওয়া হয়েছে। পরে 5 জেলায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাভাবিকভাবে রাজনৈতিক মহল এবং জনপরিসরে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের আমল থেকে বলা হচ্ছিল, সেনাবাহিনীর সিভিল প্রশাসনের দায়িত্ব পালন করতে গিয়ে ক্লান্ত। আবার অতীতে কখনোই বাংলাদেশে কোনো একটি একক রাজনৈতিক দলের কর্মসূচি ঠেকানোর জন্য সরকার কখনোই সেনাবাহিনী মোতায়েন করেনি। সাধারণত একাধিক রাজনৈতিক দলের কর্মসূচিকে ঘিরে পরিস্থিতি আওতার বাইরে চলে গেলে কিংবা জরুরি অবস্থা জারি করা হলে অতীতে সেনাবাহিনী ডাকা হতো। ফলে প্রশ্ন ওঠে, সরকার যেখানে কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে, যে দলটির বেশিরভাগ নেতাকর্মী হয় জেলে, না হয় গ্রেপ্তার নির্যাতনের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন, সেখানে সরকারের কাছে কি এমন বার্তা ছিল যে কারণে 15 জুন ব্যারাকে ফেরত পাঠানো সেনাবাহিনীকে আবার ডেকে আনতে হয়েছে? তাও আবার প্রতিষ্ঠা বার্ষিকী 23 জুন হলেও কেন 30 জুন পর্যন্ত সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে রাখা হবে? পুলিশ সূত্রে জানা গেছে, গত 22 মাসে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে 1868টি মামলা হয়েছে। এসব মামলায় আসামির সংখ্যা প্রায় 2,25,000। এর মধ্যে অনেকে একাধিক মামলার আসামিও রয়েছেন। সারা দেশে আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলায় অভিযুক্তদের তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 23 জন সাবেক মন্ত্রী, 11 জন প্রতিমন্ত্রী উপমন্ত্রী, 66 জন সংসদ সদস্য এবং 8 জন সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি রয়েছেন। এছাড়া 19 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ বিভিন্ন পেশার 65 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে আরও মামলা করা হয়েছে এবং গ্রেপ্তার চলমান রয়েছে। দুর্নীতি দমন কমিশন সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে 399টি মামলা দায়ের করা হয়েছে।
জুলাই মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৮০টি মামলা দায়ের করা হয়েছে, যেখানে শেখ হাসিনা সহ ৪৬৩ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে ১৭৪ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, পলাতক আছেন ২৮৮ জন। এমন অবস্থায় আওয়ামী লীগের তৎপরতায় পরিস্থিতির এমন কি অবনতি হলো যে সেনাদের নতুন করে নামাতে হলো। প্রথমে দেখে আসি আওয়ামী লীগ গত ১৯শে জুন যে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিল সেখানে কি কি কর্মসূচির কথা বলা আছে। আওয়ামী লীগের প্রেস লিস্টটিতে দেখা যাচ্ছে দলটি ২৩শে জুন উপলক্ষে ৪টি কর্মসূচির কথা বলেছিল। এগুলো ছিল ধানমন্ডি ৩২ নম্বর ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন, বর্ণি কবরস্থানে ১৫ই আগস্টে নিহত ও ৩রা নভেম্বর জেল হত্যা দিবসে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মোনাজাত। এছাড়া টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং কমপ্লেক্স মসজিদ ও সারা দেশের সকল মসজিদে বাদ জোহর, দোয়া মাহফিল এবং সারা দেশে ধর্মীয় উপাসনালয়গুলোতে বিশেষ প্রার্থনা ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ। এই ৪টি ছিল ২৩শে জুনে আওয়ামী লীগের মূল কর্মসূচি। আর সাংগঠনিক কর্মসূচি হিসেবে সংবাদ বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ঢাকা সহ দেশব্যাপী জাতীয় ও দলীয় পতাকা মিছিল হবে। দেখা গেছে শুধু সরকার ও সরকারি বাহিনী নয়, সরকারি দল বিএনপি এবং বিরোধী দল জামাত এনসিপি ছিল মারমুখী অবস্থানে। পুলিশ সূত্রে জানা গেছে সেনাবাহিনী নামানো সত্ত্বেও দেশের কমপক্ষে ২৩টি জেলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মিছিল করেছে। ছোট পরিসরে হলেও গোপালগঞ্জ সহ ৫টি জেলায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ২৩শে জুন বিডি নিউজ 24 এ প্রকাশিত এক খবরে বলা হয়েছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা, সংসদ ভবনের পূর্ব পাশের সড়ক, ট্যামরা, মিরপুরের রূপনগর ও কাফরুল এলাকায় মিছিল করেন তারা। আওয়ামী লীগ নেতাকর্মী ছাড়াও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও এসব মিছিলে অংশ নেন। আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবি জানানো হয় বিক্ষোভ মিছিল থেকে। খবরটিতে বলা হয় ডেমরায় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী বিক্ষোভ করেন। সংসদ ভবনের পূর্ব পাশের সড়কে বিক্ষোভ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিরপুরের রূপনগর ও কাফরুল এলাকায় মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিক্ষোভ মিছিল করেছে পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় বিক্ষোভ মিছিল করেন। সরকারের সবচেয়ে কড়া অবস্থান ছিল রাজধানীতে, যেখানে সেনাবাহিনী, বিজিবি ছাড়াও ১৮,০০০ পুলিশ সদস্য মোতায়েনের কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল ঢাকা মহানগর পুলিশ। এত সাজ রবের পরও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা কিভাবে খোদ রাজধানীতে এতগুলো মিছিল করলো সেই প্রশ্ন উঠেছে একেবারে সরকারের মধ্যেই। এবার নজর দেওয়া যাক দ্বিতীয় প্রশ্নে। প্রশ্ন উঠল সরকার কেন ৩০শে জুন পর্যন্ত সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে ৬টি জেলায় মোতায়েনের সিদ্ধান্ত নিল। ৩০শে জুনের মধ্যে কি সব শঙ্কা দূর হয়ে যাবে? আওয়ামী লীগের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী ২৩শে জুন ছাড়া ৩০শে জুন পর্যন্ত আওয়ামী লীগের কোনো মিছিল বা অন্য কোনো আউটডোর কর্মসূচি নেই। ২৩ থেকে ৩০শে জুন পর্যন্ত প্রত্যেক দিন আওয়ামী লীগের পক্ষ থেকে একটি ভার্চুয়াল আলোচনা সভার কথা বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে। ২৩শে জুন ছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় আলোচনা সভা, ২৪শে জুন ছাত্রলীগের, ২৫শে জুন স্বেচ্ছাসেবক লীগের, ২৬শে জুন আওয়ামী যুবলীগের, ২৭শে জুন কৃষক লীগ, ২৮শে জুন শ্রমিক লীগ, ২৯শে জুন যুব মহিলা লীগ এবং সবশেষ ৩০শে জুন মহিলা আওয়ামী লীগের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হবে। প্রশ্ন উঠেছে সরকার কি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর ভার্চুয়াল সভা ঠেকানোর জন্যই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে নামিয়েছে? বিস্ময়ের ব্যাপার হলো আওয়ামী লীগের পক্ষ থেকে বড় একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে ১ জুলাইকে ঘিরে। ওই দিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি আদালতের দেওয়ার রায় এবং আইসিটি আদালত বাতিলের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে দলটি। ১৯শে জুন দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে অন্য কর্মসূচির সাথে ১ জুলাইয়ের কর্মসূচি ডাকা হয়েছে। তাহলে আওয়ামী লীগ ১ জুলাই বড় কর্মসূচি ডাকা সত্ত্বেও কেন সেনাবাহিনীকে ৩০শে জুন পর্যন্ত মাঠে রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার? আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে ১ জুলাই দলটি বড় ধরনের শোডাউন করতে চায়। তাহলে কি সরকার ওই দিন নাশকতার আশঙ্কা করছে না? দর্শক, অন্তর্বর্তী শাসনামলেও মাঝে মাঝে রাজপথে লীগের উপস্থিতি জানান দেওয়ার ঘোষণা আসতো,
দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা এখনো দলে তার অবস্থান ধরে রেখেছেন। তিনি পরিচালনা করছেন মাঠে ফিরে আসতে উৎসাহী কর্মীদের। অন্তর্বর্তী সরকার আমল থেকে আওয়ামী লীগ যতগুলো মিছিল করেছে তাতে কোথাও সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি। আওয়ামী লীগ সক্রিয় মূলত অনলাইনে, তাহলে সরকার কেন সেনা ও বিজিবি মোতায়েনে গেল সে প্রশ্ন উঠছে। আওয়ামী লীগের প্রতি বর্তমান বিএনপি সরকার দৃশ্যত অন্তর্বর্তী শাসনামলের দৃষ্টিভঙ্গি বজায় রেখেছে। যদিও নির্বাচনের পর অনেকের ধারণা ছিল নির্বাচিত সরকার কোনো না কোনোভাবে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেবে। উল্টো দলটির তৎপরতা ঠেকাতে পুলিশের পাশাপাশি সেনা মোতায়েনে বোঝা গেল সরকারের মনোভাব কঠোর। কিন্তু দেশীয় থেকে আন্তর্জাতিক মিডিয়াতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বরাত দিয়ে খবর প্রকাশিত হয়েছে, আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে সরকার সেনাবাহিনী নামিয়েছে। একটি গণতান্ত্রিক সরকার একটি রাজনৈতিক দলের, যে দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আছে, যে দলটির নেতাদের মাথার উপর হাজারো মামলার খড়গ ঝুলছে, সেই দলটিকে ঠেকাতে সেনাবাহিনী মোতায়েন করার কারণে প্রশ্ন উঠছে, তাহলে কি দলটি এতটাই শক্তিশালী যে তাকে স্বাভাবিক প্রক্রিয়ায় ঠেকানো যাচ্ছে না? এই প্রশ্ন বড় হয়ে দেখা দিচ্ছে, কারণ সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল অন্তর্বর্তী শাসনামলের টানা দায়িত্ব পালন করে সেনাবাহিনী ক্লান্ত। আবার সেনাবাহিনীর মূল দায়িত্ব দেশ রক্ষার, আইন শৃঙ্খলা রক্ষায় তাদের প্রশিক্ষিত করা হয়নি। এই অবস্থায় পুনরায় সেনাদের মাঠে আনার সিদ্ধান্ত নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। আবার প্রতিনিয়ত সন্ত্রাসীরা পুলিশ আর র্যাবের উপর হামলা চালাচ্ছে। অন্তর্বর্তী সরকারের আমলের তুলনায় পুলিশের উপর হামলার চিত্র কমেনি। প্রশ্ন উঠেছে, অপরাধীরা যেখানে পরিস্থিতির অবনতি ঘটিয়ে চলেছে সেখানে আওয়ামী লীগকে কেন সরকার বড় হুমকি হিসেবে দেখছে? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আওয়ামী লীগ নিয়ে চতুর্দিকে যখন অনেক কথা হচ্ছে, আওয়ামী লীগের 23শে জুনের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে অনেক আয়োজন দেখলাম, সরকারের আয়োজন, আওয়ামী লীগের নিজের আয়োজনের ঘোষণা, বিরোধী দলের আয়োজন, নানা পক্ষের আয়োজন, এবং বিরোধী দল সহ সরকারি দল সহ সবাই মাঠে নেমেছিলেন সেদিন। আওয়ামী লীগ 23শে জুনকে কেন্দ্র করে যে ধরনের ঘোষণা দিয়েছিল সেই ঘোষণা বাস্তবায়ন করতে পারেনি। কিন্তু এরই মাঝে একটা বড় ঘটনা ঘটেছে, যে ঘটনাটা বাংলাদেশের প্রধান জাতীয় গণমাধ্যমের বড় খবর হয়েছে। ঘটনাটা ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে সেই ছাত্রলীগ একেবারে মেন গেটে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেন গেটে মানববন্ধন করেছেন। এটা কিসের আলামত, কি বার্তা দিতে চাইছেন তারা? চলুন একটু কি ঘটনা ঘটলো, প্রথম আলো কি তুলে আনলো, ছবি সহ একটু বুঝিয়ে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন বলে দর্শক, বলছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মেন গেটে ছাত্রলীগ মানববন্ধন করেছে ফেস্টুন হাতে। সেই ফেস্টুন হাতের মানববন্ধনে আমরা প্রথম আলো যে ছবি ছাপিয়েছে সেই ছবিতে 6 জনকে দেখতে পাচ্ছি। 6 জনের হাতেই ফেস্টুন এবং ফেস্টুনে বিভিন্ন ধরনের লেখা। প্রথম আলোর শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ছাত্রলীগের মানববন্ধন। এবং এই মানববন্ধনে আমরা যদি একটু দেখি, বিভিন্ন রকমের স্লোগান, বিভিন্ন ধরনের কথা তারা লিখে সেটা ধরে দাঁড়িয়ে আছে। এর মাঝে একজনের মাথায় হেলমেট, বাকি 5 জন কিন্তু চেহারা দেখাচ্ছেন একেবারে পরিষ্কারভাবে। কি বলছে গণমাধ্যম? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেছে ছাত্রলীগ। ছাত্রলীগের একদল নেতাকর্মী কর্মসূচিতে সংগঠনটির পক্ষ থেকে 6 দফা দাবি উত্থাপন করা হয়েছে। 6 দফা দাবি। মানববন্ধনের কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। তবে এই মানববন্ধন ঠিক কখন হয়েছে সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না, অর্থাৎ প্রথম আলো সেটা টাইমটা নিশ্চিত করতে পারেনি। ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পোস্টার হাতে দাঁড়িয়ে আছেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের 6 নেতাকর্মী। তাদের মধ্যে শাখা ছাত্রলীগের
কর্মী এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী MH লালন, রসায়ন বিভাগের শিক্ষার্থী আল মাহমুদ, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল সাদ, পাবলিক হেলথের শিক্ষার্থী সজীবের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি দুজনের মধ্যে একজনের মাথায় হেলমেট আর একজনের মুখে মাস্ক থাকায় পরিচয় শনাক্ত করা যায়নি। এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের হাতে 6টি আলাদা পোস্টার দেখা গেছে। এসব পোস্টারে তারা 6 দফা দাবি উল্লেখ করেছে, অর্থাৎ 6 জন 6 দফা দাবি করেছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী বলেছেন, বিষয়টি আমরা মাত্রই জানতে পেরেছি, তবে ঘটনাটি কখন ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা সিসিটিভি ফুটেজ দেখে বিস্তারিত বলতে পারবো। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলছেন, নিরাপত্তা শাখাকে নির্দেশনা দেয়া হয়েছে, কখন কি করে এই ব্যাপারটা হলো সে বিষয়ে সজাগ থাকতে বলা হয়েছে। ছাত্রলীগের মানববন্ধনের একটি ছবি আমরা দেখেছি, সিসিটিভি ফুটেজ দেখতে বলেছি। ফুটেজ পেলে তারা কখন কর্মসূচি পালন করেছে সেই ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারবো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা তাদের মতো করে তাদের ওয়েতে কাজ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু বড় ঘটনা সেটা হচ্ছে যে 2024-এর পতনের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সব থেকে বেশি উত্তাল হতে দেখেছি। যদিও দৃশ্যত আমরা ওই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদের ঘটনাটা অনেক বেশি ভাইরাল হওয়ার কারণে হয়তো মনে হয়েছে যে বেগম রোকেয়াতেই অনেক বড় ঘটনা ঘটেছে। আদতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উত্তাল ছিল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরই একজন শিক্ষিকা ওই আসমান কেঁপে যাচ্ছে, আসমান জমিন কাঁপছে এরকম বক্তব্য দিয়ে সেই সময় ভাইরাল হয়েছিলেন। যদিও পরবর্তীতে তাকে নিয়ে অনেক ট্রল করা হয়েছে। আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা সেই ট্রলগুলো করছেন। বিশেষ করে হামে যে শিশু মৃত্যুর ঘটনা, 700-র বেশি শিশু মারা গেছে, এই ব্যাপারে তার আসমান জমিন কাঁপছে না কেন, এরকম লেখালেখি আমরা ফেসবুকে দেখছি। সেই বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, যে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকে পিটিয়ে মেরে ফেলার ঘটনাও ঘটেছে 5 আগস্টে পতনের পরে, সেই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ প্রধান ফটকে মানববন্ধন করছে এবং সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাও করে প্রচার করছে। এটা কিন্তু একটা বার্তাটা কি আমরা জানি না। দর্শক, আপনি কি জানেন? জানা থাকলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।